দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের। অনিয়ম, চুরি, হয়রানি বন্ধ এবং যাত্রী সেবা নিশ্চিত করতে কর্মীদের স্বয়ংক্রিয় বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। বৃহস্পতিবার দুপুরে সদর দপ্তরে তথ্য অধিকার বিষয়ে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান বিমানের এমডি এবং সিইও জাহিদুল ইসলাম ভূঁইয়া। কর্মকর্তা কর্মচারীদের কোনো রকম গাফিলতি, অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, লোকসান কমাতে অলাভজনক রুট বন্ধ করে সম্ভাবনাময় নতুন রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ধারাবাহিক লোকসানের কারণে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্য নতুন রুট পরিচালনার জন্য 2টি উড়োজাহাজ লিজ নেওয়া হবে বলেও জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের প্রতিটা ফ্লাইট 2টার বেলায় আমরা এয়ারক্রাফট আসলে আমাদের যে বর্তমান আমাদের যেগুলিতে আমাদের এক্সপ্যান্ড করা দরকার, যেমন ধরেন লন্ডন সেক্টরে এবং মিডল ইস্টার্ন যে সেক্টরগুলিতে, এবং ইভেন আমাদের এখন চলছে ভালোই। তো আমরা এগুলিকে ডেফিনেটলি আরও একটু কনসলিডেট করতে চাচ্ছি। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন। আগামী বছরের হজের জন্য ইতিমধ্যেই রোড ম্যাপ প্রকাশ করে সন্তোষ প্রকাশ করেন ডক্টর ইউনূস। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করতে হবে, ভবিষ্যতে সেগুলো যেন না হয় সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে। বিগত 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে 2014, 18 এবং 24 সালের জাতীয় সংসদ নির্বাচন অনিয়মের তদন্তভার দেওয়া হয়েছে। কমিটিকে ভবিষ্যতে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সুপারিশেরও নির্দেশনা দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। চীন ও পাকিস্তানকে নিয়ে ভারত বিরোধী কোনো জোট বাংলাদেশ গঠন করছে না বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, 3 দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক ছিল অফিসিয়াল উদ্যোগ, রাজনৈতিক কিছু নয়। ভারতের সাথে সম্পর্ক শীতল না হলেও এটা রিঅ্যাডজাস্টমেন্ট বা পুনর্বিন্যাসের চেষ্টা চলছে বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ব্রিটেন নিশ্চিত করার পরও প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে কেন দেশটির প্রধানমন্ত্রী দেখা হয়নি তার দায়ও কাউকে নিতে হবে। আমাদের সাথে যোগাযোগ করেছে, তেহরানে আছে। কর্মজীবনের শেষ দিনে 20 জুন কুনমিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করেন তখনকার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না। সেখানে ত্রিদেশীয় নতুন জোট গঠন ও সেজন্য ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা জানায় পাকিস্তান ও চীন, যদিও পরের দিন বিজ্ঞপ্তি দিয়ে এটিকে অনানুষ্ঠানিক বৈঠক বলে দাবি করে ঢাকা। মূলত 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদারের সুযোগে বেইজিং এই ত্রিপক্ষীয় জোট গঠন করছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। ঈদের ছুটি ও 2টি সরকারি সফর শেষে 25 দিন পর গণমাধ্যমের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে এই জোট ও এর লক্ষ্য নিয়ে জানতে চান সাংবাদিকরা। জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। আসলে এটা কোনো ওইরকম স্ট্রাকচার্ড বড়সড় কোনো ব্যাপার ছিল না। আসলে প্রত্যেকটা দেশের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এটাকে একভাবে দেখেছে, আমরাও তাই করেছি। অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আপনি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই। এ সময় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন ও সেক্ষেত্রে সরকার কি করছে তাও স্পষ্ট করেন উপদেষ্টা। ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবেই দেখি।
রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। সত্যটাকে বরং স্বীকার করি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। আসে প্রধান উপদেষ্টার লন্ডন সফর প্রসঙ্গ। রাষ্ট্রীয় সফর বলা হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কেন সাক্ষাৎ হয়নি তার সুস্পষ্ট জবাব ছিল না পররাষ্ট্র উপদেষ্টার কাছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলার পরেই আমরা এটা কনফার্ম করেছি। কেন হয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে মিটিং, এটা আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারবো। আমি বলতে পারবো কারণ আমি ছিলাম না, আপনি জানেন ওখানে। যারা ছিল তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হচ্ছে যে মিটিংটা হয়নি। আমার দেখি এটা দায়ী কেউ নেয় কিনা। প্রজ্ঞাপন জারি হলেও প্রতিমন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক রাষ্ট্রদূত সফিউর রহমান এ দায়িত্বে যোগ দিতে চাননি বলেও দাবি উপদেষ্টার। উনি এখানে এই পদে যোগ দেন, এটুকু আমি বলতে পারি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মাদকদ্রব্যে ভয়াল থাবা থেকে মানুষকে সচেতন করতে সারা বিশ্বে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে এক উৎসব বন্ধনীর আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসব বন্ধনীতে অংশ নেয় বিভিন্ন মাদক বিরোধী সামাজিক সংগঠন। এ সময় কর্মকর্তারা বলেন, মাদক এক ভয়ানক ব্যাধির নাম যা আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে, ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তরুণ সমাজকে। মাদকের এই ভয়াল থাবা থেকে মানুষকে বাঁচাতে এবং সবাইকে সচেতন করতেই উৎসব বন্ধনী বলেও জানান তারা। মাদকাসক্ত ব্যক্তির শারীরিক, আর্থিক, মানসিক সব ধরনের ক্ষতি হয়। আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা যে কার্যক্রমগুলো করি, সাপ্লাই রিডাকশন বা হার্ম রিডাকশন, সেগুলোর মাধ্যমে যুগপথভাবেই আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মাদকের অপব্যবহার এই দেশে কমবে। যুক্তরাজ্যে আয়োজিত হয়েছে আলোচনা সভা। বার্মিংহাম বিএনপি এবং বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়। গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান শীর্ষকে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বরগুনা 2 এর সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সম্পাদক আওলাদ হোসেন এবং বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সম্পাদক আফজর হোসেন। সভায় প্রধান বক্তা হিসেবে কথা বলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। আলোচনা শেষে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। একমাত্র ফ্যাসিস্টরা সকল দলকে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে দেশ চালাতে যাচ্ছেন এবং একটা জাতীয় সরকার গঠন করতে যাচ্ছেন। এরকম একটা প্রত্যাশা বা এরকম বক্তব্য তৃতীয় বিশ্বে অন্য কোনো নেতা দিয়েছেন কিনা আমার জানা নেই। কাজে এই ক্ষেত্রে তারেক রহমান সাহেব জাতীয় ঐক্যের একান্ত প্রতীক। উনার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইনশাআল্লাহ বাংলাদেশে যাবেন এবং ইলেকশনের আগে যাবেন। মৌলভীবাজার, খাগড়াছড়ি, মেহেরপুর এবং কুষ্টিয়া সীমান্ত দিয়ে 50 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 9 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়া হয়। তাদের আটক করে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রাখা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার 2 সীমান্ত দিয়ে 25 জনকে পুশিন করেছে বিএসএফ। এছাড়া 16 জনকে পুশিন করা হয়েছে মেহেরপুর ও কুষ্টিয়ার সীমান্ত দিয়ে। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে নতুন 3টি ডাইভিং জাহাজ। বৃহস্পতিবার সকালে খুলনা নেভাল বার্থে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজগুলো অধিনায়কদের কাছে হস্তান্তর করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। খুলনা শিপইয়ার্ডে নির্মাণকৃত ডাইভিং জাহাজগুলোর নাম রাখা হয়েছে পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা, যার প্রতিটির দৈর্ঘ্য 38.90 মিটার এবং প্রস্থ 9 মিটার। প্রতিটি বোটে রয়েছে 12.7 মিলিমিটার হেভি মেশিনগান, উন্নত সার্ভেইল্যান্স, রেডার, জিপিএস, ইকো সাউন্ডার এবং আধুনিক কন্ট্রোল সিস্টেম। নৌবাহিনীর আধুনিকায়ন এবং ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে 2021 সালে 10 জুন দেশীয় প্রযুক্তিতে 3টি ডাইভিং বোটের নির্মাণ কাজ শুরু হয়। বিগত 1 বছর যাবৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকল্পে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে ইউনাইট টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দক্ষিণ এশিয়ার জনসংখ্যার বড় অংশ এখনও আর্থিক অন্তর্ভুক্তির বাইরে। সার্কভুক্ত দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগোতে পারলে আরও বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে নিয়ে আসা সম্ভব। বৃহস্পতিবার সকালে সার্ক ফিনান্স গভর্নর সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সেমিনারে বক্তারা বলেন, টেকসই প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে আর্থিক অন্তর্ভুক্তির বিকল্প নেই, তবে এর একক কোনো মাধ্যম নেই। আর্থিক লেনদেনের প্রতিটি মাধ্যমকেই কাজে লাগানো প্রয়োজন। এটি শুধু ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের কাজ নয়, আর্থিক অন্তর্ভুক্তির জন্য জাতীয় নীতিমালা থাকা দরকার বলেও মনে করেন তারা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দক্ষিণ এশিয়াকে একটি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান বাড়াতে হবে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সাউথ এশিয়ার একটা বড় অংশ পপুলেশনের এখনো ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের মধ্যে নাই। তাদেরকে আনাটা একটা বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা দেশে তারা বিভিন্নভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক ক্ষেত্রে বাংলাদেশ ভালো করছে, আরেক দেশে ক্ষেত্রে ভুটান ভালো করছে, ভারত ভালো করছে। প্রত্যেকের কাছ থেকেই কিছু গুড এক্সাম্পলস আমরা পাচ্ছি এবং সেই এক্সাম্পলগুলোকে আমরা এই ফোরামে শেয়ার করার চেষ্টা করছি। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার স্পট গোল্ডের দাম 1.5% কমে দাঁড়ায় $3,316। এর আগে এক পর্যায়ে এটি সর্বোচ্চ 2% পর্যন্ত কমে গিয়েছিল, ফলে 9 জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় এর দাম। যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম 1.8% কমে দাঁড়ায় $3,333। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় স্বর্ণের এই দরপতনের কারণ। লাভের আশায় নিরাপদ সম্পদ ছেড়ে এখন বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে ঝুঁকতে শুরু করেছে। বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা ডাবল হর্স নকআউটস 001 শুক্রবার ইন্টারন্যাশনাল মুয়ে থাই কম্পিটিশনের প্রথম আসর বসছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কিরগিজস্তান 4 দেশের 34 জন মুয়ে থাই ফাইটার অংশ নেবেন জমজমাট 17টি বাউটে। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে যমুনা গ্রুপ। চোখে চোখ রাঙানো, মুষ্টিবদ্ধ হাতে প্রতিপক্ষকে পরাভূত করার প্রচেষ্টা। খেলাটা অনেকটা কিক বক্সিংয়ের মতো হলেও এর নাম মুয়ে থাই। এশিয়া ও ইউরোপের অনেক দেশে ভীষণ জনপ্রিয়। বাংলাদেশে প্রথমবারের মতো এই খেলার জাঁকজমক আসরের নাম ডাবল হর্স নকআউট 001। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একদিনের মেগা আসর। একদিন আগে যার অফিসিয়াল প্রেস মিটে 4 দেশের ফাইটার ও আয়োজকরা। What is Muay Thai? Muay Thai is the art of 8 limbs, okay? And this event, like, we are organizing it as an international event. Big opportunity for me to represent India. বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কিরগিজস্তান 4 দেশের 34 মুয়ে থাই ফাইটার মাতাবে রিং। মোট 17টি বাউটে থাকছে নানা পুরস্কার। We have female fighters and fights, and প্রত্যেকটা ফাইটে প্রাইজ মানি আছে, and also we have knockouts bonuses. So প্রত্যেকটা ফাইটে যারা নকআউট করতে পারবেন তাদের আমাদের তরফ থেকে আর নাজেল স্যারের তরফ থেকে স্পেশাল বোনাসেস থাকতেছে, প্লাস আমাদের আরো মাল্টিপল বোনাস থাকতেছে ডিপেন্ডিং অন দ্য ফাইট। দর্শকরা টিকিফাই.লাইভ ওয়েবসাইট থেকে টিকিট কিনে খেলা দেখতে পারবেন। 9 ঘন্টার জমজমাট এই টুর্নামেন্টে খেলা ছাড়াও থাকবে নানা আয়োজন। মেইন টিকিট প্রাইসটা হচ্ছে অনলি 600 বিডিটি। আমি একটু রিমাইন্ড করি, এটা আসলে 9 ঘন্টার একটা ইভেন্ট হবে চীন মৈত্রীতে। সো আমরা আসলে টিকিটের প্রাইস অ্যাজ মিনিমাল অ্যাজ পসিবল সো দ্যাট এভরিওয়ান ক্যান এনজয়। আমরা আসলে বিষয়টা রেখেছি। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে যমুনা গ্রুপ। ভালো করা বাংলাদেশিদের নিয়ে আছে আয়োজকদের বিশাল প্ল্যান। এই প্ল্যাটফর্ম যখন আমাদের যত স্টার আছে এখন, ওরা দেখে চিন্তা করবে যে আমরা মুই থাই মার্শাল আর্টস যেটাই হোক একটা ক্যারিয়ার প্যাথ হওয়ার জন্য। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আই ওয়ান্ট টু ওপেন দিস প্ল্যাটফর্ম। ওনারা অ্যাকচুয়ালি অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছে, তো এই গিফটটা খুব একটা অনারফুল থিং। বাট আমরা যে ওনাদেরকে এখানে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, অফকোর্স টাইটেল বেল্ট অ্যান্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট, ওনারা যদি এটা জিতে তাহলে অফকোর্স আমাদের মুসলিম ব্রাদাররা ওই দেশ থেকে বাংলাদেশে একটা চ্যাম্পিয়নশিপ বেল্ট নিয়ে যাবে। তো এটা অফকোর্স আমাদের জন্য একটা অনার, ওনাদের জন্য একটা অনার। মেহেদি নাই, যমুনা স্পোর্টস। বিমানের রানওয়েতে ভাল্লুক, এমন ঘটনাই ঘটেছে জাপানের ইয়ামাগাতা বিমানবন্দরে।
এতে সাময়িকভাবে বন্ধ রাখা হয় সেই রানওয়ে। জাপানি গণমাধ্যমের তথ্য মতে স্থানীয় সময় সকাল 7টা নাগাদ প্রায় 1.5 মিটার দৈর্ঘ্যের একটি কালো ভাল্লুক ঢুকে পড়ে বিমানবন্দরের রানওয়েতে। কিছু সময় পর চলে গিয়ে আবারও ফিরে আসে সেটি। নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়েই বন্ধ রাখা হয় রানওয়েটি। বাতিল করা হয় টোকিও, ওসাকা এবং নাগোয়াগামী মোট 10টি ফ্লাইট। ভাল্লুকটিকে ধরতে রানওয়েতে ফাঁদ পেতে রাখে উদ্ধারকর্মীরা। এর আগেও সেটিকে ঘোরাফেরা করতে দেখা গেছে বিমানবন্দরের আশপাশে। দর্শক, এর সাথে শেষ করছি প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।